সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের অনলাইন ক্লাস আমরা শুরু করি। আজকের আমার অনলাইন ক্লাস নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকে আমরা আলোচনা করব 1972 সালের সংবিধানের প্রণয়নের পটভূমি। আমরা গতদিন আলোচনা করেছি, সেই আলোচনার ধারাবাহিকতা ধরে আমরা আজকে আলোচনা করব যে 1972 সালের সংবিধান প্রণয়ন পটভূমি। তাহলে আমরা আলোচনায় যাই। তার আগে আমরা আমাদের মূল আলোচ্য বিষয়টা দেখি যে 1972 সালের সংবিধান প্রণয়ন পটভূমি। সংবিধান হচ্ছে কিন্তু একটি রাষ্ট্রের একটি দলিল, অর্থাৎ একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিলই কিন্তু সংবিধান। সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য সব কিছুই কিন্তু সংবিধানের মাধ্যমে প্রতিফলিত হয়। এবং এই সংবিধান কিভাবে প্রণীত হলো? আমাদের স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পথ চলায়, অর্থাৎ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 11 জানুয়ারি একটি খসড়া সংবিধান তৈরির আগে, যেটি কিনা অস্থায়ী সংবিধান তৈরি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই, আমরা লিখি যে 1972 সালের 11 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অস্থায়ী সংবিধান প্রণয়ন করেন। 1972 সালের 11 জানুয়ারি একটি অস্থায়ী সংবিধান তৈরি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 11 জানুয়ারি একটি অস্থায়ী সংবিধান তাহলে তৈরি করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই সংবিধান কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে কি হলো? মন্ত্রী পরিষদ শাসিত, অর্থাৎ সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন হয়। তাহলে এই যে তিনি 1972 সালের 11 জানুয়ারি একটি অস্থায়ী সংবিধান প্রণয়ন করলেন, অর্থাৎ একটি অস্থায়ী সংবিধানের আদেশ জারি করলেন, এই আদেশে কি হলো? যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন হলো। আমরা তাহলে লিখি যে এই সংবিধানে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা প্রবর্তন হলো। এবং এটি অবিলম্বে বলবৎ হবে, অর্থাৎ এটি খুব তাড়াতাড়ি কার্যকর হবে। এই সংবিধানের যে বিভিন্ন দিক ছিল, সেই দিকটি হলো যে বাংলাদেশে অস্থায়ী সংবিধান আদেশ জারি হলো এবং বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠিত হবে। একটি সংবিধান রচনা করার উদ্দেশ্যে তিনি তো একটি অস্থায়ী সংবিধান তৈরি করলেন এবং প্রবর্তন হলো তাহলে কি, যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন হলো।
এবং এই অস্থায়ী সংবিধানের বিভিন্ন দিক ছিল, যে তারপরে তো একটি স্থায়ী একটি সংবিধান প্রবর্তন করা হবে, এই জন্য একটি গণপরিষদ গঠন করা হবে এবং দেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার হবে, যেখানে প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী হবে এই মন্ত্রী পরিষদের প্রধান এবং রাষ্ট্রপতি হবে রাষ্ট্রের প্রধান। এবং সংবিধান তৈরির উদ্দেশ্যে যে একটি গণপরিষদ গঠন করা হবে এবং একটি সংবিধান প্রণয়ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 23শে মার্চ কিন্তু বাংলাদেশ সংবিধান আদেশ জারি করেন। তাহলে গণপরিষদ গঠন করার উদ্দেশ্যে তিনি কি করলেন? বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করলেন এবং এই আদেশ অনুসারে কারা এই গণপরিষদের সদস্য হবে, অর্থাৎ বাংলাদেশ গণপরিষদ আদেশ তিনি জারি করলেন। এই গণপরিষদের সদস্য হবে কারা? আমরা গতদিন আলোচনা করেছি যে 1970 সালে নির্বাচনে প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যগণ গণপরিষদের সদস্য হবেন এবং সংবিধান প্রণয়ন করাই কিন্তু হবে এই গণপরিষদের মূল লক্ষ্য। তাহলে গণপরিষদের সদস্য কারা হলো এবং গণপরিষদের কি কাজ হবে? গণপরিষদের কাজ হলো সংবিধান প্রণয়ন করা। তাহলে যদি আমরা প্রশ্ন করি যে গণপরিষদের কাজ কি? গণপরিষদের কাজ হবে বঙ্গবন্ধু গণপরিষদ আদেশ জারি করলেন কবে? গণপরিষদ আদেশ জারি করলেন 1972 সালের 23শে মার্চ। তিনি একটি স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠন করা দরকার এবং এই জন্যই কিন্তু তিনি 1972 সালের 23শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য। জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি অর্থাৎ বঙ্গবন্ধু আমাদের সেই সময় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 23শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন এবং এই গণপরিষদের যারা কিনা সদস্য ছিলেন তারা ছিলেন 1970 সালে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যগণ এই গণপরিষদের সদস্য ছিলেন এবং এই গণপরিষদের কাজ অর্থাৎ এই গণপরিষদের মূল লক্ষ্যই হচ্ছে সংবিধান প্রণয়ন করা। তাহলে গণপরিষদের কাজ বা মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো সংবিধান প্রণয়ন করা। গণপরিষদের কাজ আমরা জানলাম যে গণপরিষদ কেন তৈরি হয়েছিল সেটা আমরা খুব ভালোভাবে কিন্তু জানতে পারলাম এবং এই গণপরিষদটা কখন গঠন করা হয়েছিল এবং কে তৈরি করেছিলেন এটা সমস্ত কিছুই কিন্তু আমরা জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে গণপরিষদটা আসলে কি, গণপরিষদের কাজ কি, কী উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু আমরা জানলাম। এবং এর পরবর্তী আলোচনায় আমরা আসি যে আমরা 1972 সালের 23শে মার্চের কথা আমরা জানলাম। 23শে মার্চ কিন্তু এই বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হয়। এরপরে 1972 সালের 10শে এপ্রিল, এবার আমরা আসি এপ্রিল মাসে, যে 1972 সালের 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন, প্রথম গণপরিষদ তো গঠন হলো, এরপরে একটি অধিবেশন হলো।
সেই প্রথম অধিবেশনে ডক্টর কামাল হোসেনকে অর্থাৎ প্রধান করে অর্থাৎ ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কার নেতৃত্বে? 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। তাহলে আমরা আজকে পড়ছি, এখন আমরা আলোচনা করছি গণপরিষদ। গণপরিষদের কাজ আমরা জানলাম। এবার এই গণপরিষদের প্রথম অধিবেশন নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব দ্বিতীয় অধিবেশন। এর মাধ্যমে আমরা আমাদের যে 1972 সালের সংবিধানের ধারাবাহিকতা সবগুলোই আমরা জানতে পারব। যে 1972 সালের 10 এপ্রিল 1972 সালের 10 এপ্রিল কি হলো? 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কি হলো? 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান গঠিত হলো। একটি খসড়া সংবিধান গঠন করা হলো। খসড়া সংবিধান কমিটি গঠন করা হলো। খসড়া সংবিধান কমিটি গঠন করা হলো। তাহলে আমরা জানলাম যে 34 সদস্য বিশিষ্ট 34 জন সদস্য নিয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, অর্থাৎ তিনিই পরিচালনা করছেন, তিনি প্রধান, ওই কমিটির প্রধান হচ্ছেন ডক্টর কামাল হোসেন, তার নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান কমিটি তৈরি হলো 1972 সালের 10 এপ্রিল। এরপর কি হলো? এই সদস্যদের মধ্যে কিন্তু একজন নারী সদস্য ছিলেন এবং তাছাড়াও ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত তিনিও ছিলেন। তিনি পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতা ছিলেন, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। এবং খসড়া সংবিধান কমিটি কিন্তু দেশের বিভিন্ন সংগঠন এবং আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে সংবিধান সম্পর্কে প্রস্তাব আহ্বান করেন। অর্থাৎ খসড়া সংবিধান কমিটির সদস্যগণ দেশের বিভিন্ন যে সংগঠন রয়েছে এবং আগ্রহী ব্যক্তি রয়েছে তাদের মতামত নিয়েছেন, অর্থাৎ তাদের কাছে এই সংবিধান প্রণয়ন সম্পর্কে প্রস্তাব রেখেছেন। অর্থাৎ কিভাবে সংবিধানকে আরও বেশি সুন্দর করা যায়, ভালো করা যায়, দেশের জন্য কার্যকরী হয়, এইগুলো বিষয় নিয়ে তাদের কাছে কিন্তু প্রস্তাব রেখেছেন। কারা প্রস্তাব রেখেছেন? এই 34 জন সদস্য। এবং 34 জন সদস্যের মধ্যে আমাদের বইতে রয়েছে দুজনের নাম রয়েছে, যেমন একজন নারী সদস্য ছিলেন, তাছাড়া ন্যাপ এর সুরঞ্জিত সেনগুপ্ত যিনি কিনা পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতা ছিলেন। এই দুজনের নামই রয়েছে আমাদের বইতে, তাই আমরা এই দুজনের নামই বলছি। এছাড়াও আরও 32 জন ছিলেন, মোটমাট 34 জন। এবং এই সংবিধান প্রণয়ন কমিটির সদস্যগণ দেশে যারা আরও বিভিন্ন সংগঠন রয়েছে এবং আগ্রহী যেসব ব্যক্তিগণ ছিলেন যারা কিনা সংবিধান সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য প্রদান করবেন, তাদের কাছে কিন্তু এই কমিটি প্রস্তাব রেখেছিল। এরপরে আমরা আসি 1972 সালের 12ই অক্টোবর। 1972 সালের 12ই অক্টোবর কী হয়েছিল? এবার আসবো আমরা গণপরিষদের দ্বিতীয় অধিবেশন। আমরা প্রথম অধিবেশন সম্পর্কে আলোচনা করলাম, যে প্রথম অধিবেশনে খসড়া সংবিধান
গৃহীত হলো এবং 1972 সালের 12ই অক্টোবর কি হলো, গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে পেশ করা হয় এবং এই বিল যখন পাশ হয়ে যাবে তখনই কিন্তু সংবিধানটি কার্যকর হবে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সংবিধানে পরিণত হবে। তাহলে 1972 সালের 12ই অক্টোবর এই খসড়া সংবিধান বিল আকারে পেশ করা হয় এবং 4 নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। 4 নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর অর্থাৎ মহান বিজয় দিবস, ওই দিন থেকে কিন্তু এই সংবিধান কার্যকর হতে শুরু করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে 1972 সালের 12ই অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে গৃহীত হলো এবং 4 নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। প্রথমে বিল আকারে পেশ করা হলো, তারপরে সংবিধান আকারে গৃহীত হলো 4 নভেম্বর এবং 16 ডিসেম্বর অর্থাৎ মহান বিজয় দিবসের দিন থেকে এই সংবিধান কার্যকর হতে শুরু করলো। এবার আমরা আসবো যে এই গণপরিষদের সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বক্তব্য অর্থাৎ একটা কথা বলেছিলেন তিনি, সেই কথাটি আমরা এবার শুনবো বা জানবো যে 1972 সালের 16ই ডিসেম্বর যে একটি সংবিধান কার্যকর হতে শুরু করলো গণপরিষদের মাধ্যমে, অর্থাৎ গণপরিষদের সদস্যগণের মধ্য দিয়ে, সেই গণপরিষদের সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন। সেটি হলো যে তিনি বলেন এই সংবিধান শহীদের রক্তের বিনিময়ে অর্থাৎ শহীদের রক্তে লিখিত। এই সংবিধান, তার বক্তব্য ছিল যে এই বঙ্গবন্ধুর বক্তব্য বঙ্গবন্ধুর গণপরিষদের সংবিধানের ওপর যে বক্তব্য প্রদান করেছিলেন তা হলো এই সংবিধান শহীদদের রক্তে লিখিত। এই সংবিধান শহীদদের রক্তে লিখিত এবং এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। এই সংবিধান শহীদদের রক্তে লিখিত এবং এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে পাকিস্তান সংবিধান অর্থাৎ পাকিস্তান আমলে পাকিস্তানের যে সংবিধান প্রণয়ন হয়েছিল সেই সংবিধান কতদিন প্রণয়ন করতে সময় লেগেছিল সেটা আমরা জানবো। কিন্তু 1972 সালের 16ই ডিসেম্বর যে সংবিধানটা কার্যকরী হতে শুরু করলো, এই সংবিধান কিন্তু সর্বোৎকৃষ্ট সংবিধান।
এবং এই সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছিল, অর্থাৎ জনগণের সমস্ত অধিকার আশার আলো হয়ে তৈরি হয়েছিল। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করা যায় বা উল্লেখ করা উচিত যে পাকিস্তান আমলে সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছিল কিন্তু 9 বছর, অর্থাৎ পাকিস্তান শাসন আমলে পাকিস্তানের যে সংবিধান প্রণয়ন করেছিল তাদের সময় লেগেছিল 9 বছর, এবং ভারতবর্ষে তাদের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছিল 3 বছর। কিন্তু বাংলাদেশে অর্থাৎ বঙ্গবন্ধু সরকার মাত্র 10 মাসে কিন্তু আমাদের একটি সুন্দর সংবিধান তিনি উপহার দিয়েছিলেন। তাহলে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় কিন্তু এই সংবিধানের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ জাতির জনকের এটি একটি অসাধারণ অবদান। আমরা তাহলে একটু বোর্ডে লিখি, তাহলে আমাদের মনে থাকবে যে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সংবিধান প্রণয়ন করতে কত সময় লেগেছিল এবং আমাদের কত সময় লেগেছিল সেই বিষয়টি আমরা জানব। যে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছিল 9 বছর, এবং ভারতের সময় লেগেছিল 3 বছর। কিন্তু বঙ্গবন্ধু সরকার অর্থাৎ স্বাধীনতার পর, এখানে আমরা লিখতে পারি বঙ্গবন্ধু সরকার আমাদের মাত্র 10 মাসে একটি সংবিধান উপহার দিয়েছিলেন। তাহলে আমরা জানলাম, এই ঘটনাগুলো জানলাম, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কথা কিছু জানলাম। এবার আমরা আসব 1972 সালের সংবিধান প্রণয়ন সম্পর্কে আমরা জানলাম, এবং এই 1972 সালের সংবিধানের যে বৈশিষ্ট্য, অর্থাৎ 1972 সালের সংবিধানের মধ্যে কী কী ছিল সেই বিষয় নিয়ে আমরা আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। যে 1972 সালের সংবিধানের 4টি মূলনীতি ছিল। আমরা গতদিনও আলোচনা করেছি যে 1972 সালের সংবিধানের 4টি মূলনীতি ছিল। একটি ছিল গণতন্ত্র, আরেকটি ছিল সমাজতন্ত্র, আর একটি হলো ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। প্রথমেই জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এবং এইগুলোকে কিন্তু রাষ্ট্রের মূল স্তম্ভ হিসেবে বলা হয়। অর্থাৎ এই 4টি মূলনীতি কিন্তু রাষ্ট্রের মূল স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। এবং মানুষের যে মৌলিক প্রয়োজন, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কিন্তু এই সংবিধানের অর্থাৎ এইগুলো মেটানোর দায়িত্ব কিন্তু রাষ্ট্রের উপর বর্তায়। মানুষের যে মৌলিক প্রয়োজন রয়েছে এগুলো রাষ্ট্রের উপর বর্তায়, এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। এগুলো কিন্তু এই সংবিধানের মূলনীতিগুলোর মধ্যে ছিল। এবং এই সংবিধানে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমি একটু পয়েন্ট আকারে লিখি যে এই সংবিধানে কিছু বৈশিষ্ট্য রয়েছে। মানুষের মৌলিক, প্রথমেই 1 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করা। 1972 সালের সংবিধানে
বৈশিষ্ট্য। মানুষের মৌলিক অধিকার, মৌলিক অধিকার সংরক্ষণ, মৌলিক অধিকার সংরক্ষণ করা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। তারপরে আরও রয়েছে যেমন জীবন ধারণের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, ধর্মচর্চার অধিকার, ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার, ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার ইত্যাদি কিন্তু এই সংবিধানের মূল নীতি ছিল। এগুলো সমস্ত কিছু অধিকার প্রদান করা কিন্তু এই সংবিধানের মূল নীতি ছিল বা মূল স্তম্ভ ছিল। এছাড়াও এই সংবিধানে কিন্তু বাংলাদেশকে এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সংবিধানে জাতীয় সংসদকে সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ জাতীয় সংসদ হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা এবং বাংলাদেশকে এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এছাড়াও জনগণই সকল ক্ষমতার উৎস, এই কথাটি কিন্তু এই সংবিধানে ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও কি করা হয়েছে যে সংবিধানকে রাষ্ট্রের সর্বোচ্চ আইনের মর্যাদা প্রদান করা হয়েছে এবং এই আইন অর্থাৎ সংবিধান পরিপন্থী কোনো আইনকে যদি অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে। অর্থাৎ এই সংবিধান পরিপন্থী কোনো কাজ তা কি করবে, অসাংবিধানিক বলে ঘোষণা করে কে করবে, এটা করবে সুপ্রিম কোর্ট। যে আইন পরিপন্থী কোনো কাজকে অসাংবিধানিক বলে ঘোষণা করতে পারবে সুপ্রিম কোর্ট এবং এটা করে সুপ্রিম কোর্ট সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে। এছাড়াও এই সংবিধানের সংশোধনী, এটা আমি বললাম, এবং এই সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অর্থাৎ 18 বছর বয়স্ক যে কোনো নাগরিক, এক ব্যক্তির এক ভোট, এই নীতির ভিত্তিতে সার্বজনীন ভোটাধিকার ব্যবস্থা প্রদান করা হয়েছে এবং সেই মর্যাদা প্রদান করা হয়েছে। এছাড়া এই সংবিধানে কিন্তু রাষ্ট্রীয় সমবায় এবং ব্যক্তিগত মালিকানা নীতির স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় সমবায় ও ব্যক্তিগত মালিকানা নীতি এখানে স্বীকৃত। বাংলাদেশের যে আইনসভা, সে আইনসভাটি এক কক্ষ বিশিষ্ট। আমরা তাহলে জানলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এই সংবিধানের কিছু মূলনীতি রয়েছে, 4টি মূলনীতি, সেটা আমি বলেছি এবং জনগণের মৌলিক অধিকার পূরণ করা এই সংবিধানের অন্যতম লক্ষ্য বা দায়িত্ব। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি অধিকার পূর্ণ করা এবং চলাফেরার স্বাধীনতা, বাক স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা অর্থাৎ ধর্মচর্চার অধিকার, ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার ইত্যাদি কিন্তু এই সংবিধানের মূল লক্ষ্য ছিল, অধিকার প্রদান করা। এই অধিকারগুলো প্রদান করা কিন্তু সংবিধানের মূল লক্ষ্য ছিল। এছাড়াও এই সংবিধানের আরও যে বৈশিষ্ট্য ছিল, যেমন বাংলাদেশকে এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা এবং বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা এবং আইনসভাটি এক কক্ষ বিশিষ্ট এবং তাছাড়াও
আরও কি বললাম যে 1972 সালের এই সংবিধানের বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিতি লাভ করবে। এবং সংবিধানের 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এছাড়াও বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, এটা আমি বললাম, এবং জাতি ধর্ম অর্থাৎ সংবিধানের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 18 বছর বয়স্ক সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি, এক ব্যক্তির এক ভোট, এই নীতির ভিত্তিতে সার্বজনীন ভোটাধিকার মর্যাদা প্রদান করা হয়েছে। এবার আমরা আসি যে এই সংবিধানে কিছু সংশোধনী এসেছে, অর্থাৎ এই সংবিধান 1972 সালের সংবিধান কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকার সংশোধন করেছেন। কতবার করেছেন? এ পর্যন্ত কিন্তু 16 বার সংশোধন করা হয়েছে, 16 বার সংশোধন করা হয়েছে। এবং তার মধ্যে জেনারেল জিয়াউর রহমানের 5ম সংশোধনী এবং জেনারেল এরশাদের 7ম সংশোধনী এবং ত্রয়োদশ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। অর্থাৎ এ পর্যন্ত যে 16 বার সংশোধনী হয়েছে এই 1972 সালের সংবিধান প্রণয়ন করার পরে সেই সংবিধানে কিন্তু 16 বার তার রদবদল হয়েছে, কিছু কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনটাই তো হচ্ছে সংশোধন, তাই না? যে পরিবর্তন করে হয়তো দেশের উন্নতি হবে, উপকার হবে, এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন সরকার সেগুলো আবার কিছু কিছু সংশোধন করেছে। কতবার করেছে? 16 বার সংশোধন করেছে। এবং এই 16 বার সংশোধনীর মধ্যে আমরা বললাম যে জেনারেল জিয়াউর রহমান একবার সংশোধন করেছিলেন, সেটি হলো 5ম সংশোধনী। এছাড়াও জেনারেল এরশাদের সময় তিনি একবার করেছিলেন, সেটি হলো 7ম সংশোধনী এবং তারপর ত্রয়োদশ সংশোধনী। এই 3টি সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 1972 সালে সংবিধান প্রণয়ন কমিটি নিয়ে আলোচনা করলাম এবং সংবিধানের বৈশিষ্ট্য কিছু আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, ধন্যবাদ।